সবাইকে বিদ্যাভবনে স্বাগতম। আজকে আমরা এডমিশন টেস্টের বাংলা ব্যাকরণের উপসর্গ নিয়ে আলোচনা করব। উপসর্গ, এই উপসর্গ আমরা আজকে জানবো। উপসর্গ হচ্ছে কত প্রকার, কি কি উপসর্গের কাজ কি, উপসর্গ কাকে বলে এবং উপসর্গের বৈশিষ্ট্যগুলো কি কি। সবার প্রথমে আমাদের জানতে হবে উপসর্গ হচ্ছে যে আমাদের ব্যাকরণ যে কয়েকটি ভাগে বিভক্ত, যে শব্দ তথ্য, ধ্বনি তথ্য, তারপর হচ্ছে বাক্য তথ্য, রূপ তথ্য, রূপ তথ্য বা অর্থ তথ্য। এই তথ্যগুলোর ভিতরে উপসর্গ কোথায় পড়ে? উপসর্গ হচ্ছে ব্যাকরণের শব্দ তথ্যে আলোচিত হয়। উপসর্গ ব্যাকরণের শব্দ তথ্যে আলোচিত হয়। শব্দ তথ্যে আলোচিত হয়। তারপর আমরা জানবো উপসর্গ এক প্রকার হচ্ছে অব্যয় শব্দ। উপসর্গ এক প্রকার অব্যয় শব্দ। উপসর্গ এক প্রকার অব্যয় শব্দ। কি বললাম? উপসর্গ ব্যাকরণের শব্দ তথ্যে আলোচিত হয়। উপসর্গ এক প্রকার অব্যয় শব্দ। তারপর জানবো উপসর্গ শব্দের শুরুতে বসে। আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রশ্ন আসে যে হচ্ছে উপসর্গ ব্যাকরণের কোন তথ্যে আলোচিত হয়। আমরা জানলাম উপসর্গ ব্যাকরণের শব্দ তথ্যে আলোচিত হয়। বলে আবার প্রশ্ন আসতে পারে উপসর্গ কি? আমরা জানি উপসর্গ এক প্রকার হচ্ছে অব্যয় শব্দ। আর যদি তারপর প্রশ্ন আসতে পারে উপসর্গ কোথায় বসে, উপসর্গ হচ্ছে শব্দের শুরুতে বসে। এবার আমরা জানবো উপসর্গের সংজ্ঞা কি, উপসর্গ কাকে বলে। আমরা জানি যে অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে, নতুন শব্দ গঠন করে সেগুলোকে হচ্ছে মূলত উপসর্গ বলে। কি বললাম? যে অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলে। যেমন আমরা জানি জানা একটি হচ্ছে আমাদের শব্দ। ধরো কি, জানা একটা শব্দ, এর শুরুতে যদি আমরা একটা শব্দাংশ, অর্থাৎ এই শব্দটার কোনো অর্থ হবে না, অর্থহীন শব্দ, এর সাথে যদি আমরা অযোগ করি তাহলে হয়ে যাবে অজানা। জানা একটি শব্দ, তার সাথে একটা অর্থহীন শব্দাংশ যোগ করছে এর কি হচ্ছে কোনো অর্থ আছে? না, অর্থ নেই। এই শব্দের সাথে যখন একটা অর্থহীন আমরা শব্দাংশ যোগ করে দিব তখন একটা নতুন শব্দ তৈরি হয়েছে, সেটা হচ্ছে অজানা। তাহলে আমরা কি জানলাম? যে উপসর্গ ব্যাকরণের শব্দ তথ্যে আলোচিত হয়। উপসর্গ এক প্রকার অব্যয়। উপসর্গ শব্দের শুরুতে বসে। তার উপসর্গের সংখ্যায় আমরা জানলাম যে অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলে। ঠিক আছে, এরপর আমরা জানবো হচ্ছে উপসর্গের বৈশিষ্ট্য কি কি। এবার আমরা জানবো উপসর্গের বৈশিষ্ট্য। আমরা উপসর্গের নিজস্ব অর্থবাচকতা নেই। উপসর্গের নিজস্ব অর্থবাচকতা নেই। উপসর্গের নিজস্ব অর্থবাচকতা নেই, কিন্তু অর্থবোধকতা আছে। অর্থবোধকতা আছে। কি বললাম?
যে হচ্ছে উপসর্গের নিজস্ব অর্থবাচকতা নেই, উপসর্গের অর্থ দ্বৈতকতা, উপসর্গের অর্থ দ্বৈতকতা আছে। এখানে হচ্ছে দুটি আমাদের ইম্পর্টেন্ট শব্দ রয়েছে, একটা হচ্ছে অর্থ দ্বৈতকতা এবং অর্থবাচকতা। এখন অর্থবাচকতা বলতে আমরা কি বুঝি এবং অর্থ দ্বৈতকতা বলতে আমরা কি বুঝি সেটা জানবো। এটা হচ্ছে কি অর্থবাচকতা, অর্থবাচকতা, আর একটা হচ্ছে অর্থ দ্বৈতকতা, অর্থ দ্বৈতকতা। অর্থবাচকতা বলতে কি, অর্থবাচকতা নেই, অর্থাৎ উপসর্গের নিজস্ব কোনো কি নেই, অর্থ নেই। অর্থবাচকতা মানে কি, নিজস্ব কোনো অর্থ না থাকা, নিজস্ব কোনো অর্থ না থাকা, নিজস্ব কোনো অর্থ না থাকা। তার মানে কি আমরা জানলাম অর্থবাচকতা মানে হচ্ছে নিজস্ব কোনো অর্থ না থাকা, আর অর্থ দ্বৈতকতা মানে হচ্ছে অন্য অর্থের পরিবর্তন করা। কি, অন্য অর্থের পরিবর্তন করা, অন্য অর্থের পরিবর্তন করা। তার মানে কি, উপসর্গের নিজস্ব অর্থবাচকতা নেই, অর্থাৎ নিজে কোনো অর্থ বহন করে না, অর্থ দ্বৈতকতা আছে, অর্থাৎ অন্য অর্থের শব্দটা কি করতে পারে, পরিবর্তন করতে পারে। যেমন আমরা যদি জানি হার, ঠিক আছে, হার একটা শব্দ, হারের সাথে যদি আমরা উপহার দিই, দেখো প্রথমে জানলাম হার, হার মানে কি, যে হচ্ছে মেয়েদের হচ্ছে অলংকারকে বুঝে হার। যখন আমরা হচ্ছে তার সাথে কোনো শব্দের সাথে যখন উপহার যোগ করে দিলাম তখন হয়ে যাবে সেটা উপহার। এখন উপহার বলতে তুমি কি বুঝো, উপহার মধ্যে গিফট বুঝো তুমি, ঠিক আছে। তো হার হচ্ছে অলংকার মেয়েদের এবং উপহার হচ্ছে গিফটকে তুমি বুঝো। তো দেখো নিজস্ব কোনো অর্থ নেই, কার অর্থবাচকতা নেই, এই উপর নিজস্ব কোনো কি নেই, অর্থবাচকতা নেই, কিন্তু এই উপসর্গের যে এর হচ্ছে অর্থ দ্বৈতকতা আছে, অর্থাৎ অন্যের অর্থ, অন্য অর্থের পরিবর্তন করছে। দেখো হার ছিল আগে অলংকার, যখন উপযোগ করে হারের আগে উপযোগ হয়ে গেল তখন সেটা হচ্ছে উপহার, তখন সেটা গিফট অর্থ ব্যবহার করে। এখন আমরা জানবো উপসর্গের মূলত কাজটা কি। এটা হচ্ছে উপসর্গের একটা বৈশিষ্ট্য, যে উপসর্গের নিজস্ব অর্থবাচকতা নেই, অর্থ দ্বৈতকতা আছে। এরপর আমরা জানবো হচ্ছে উপসর্গের কাজ। উপসর্গের কাজ আমরা প্রথমে জানছি যে উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করা, নতুন শব্দ তৈরি করা, নতুন শব্দ তৈরি করে। যেমন আমাদের ধরো ছায়া একটা শব্দ, তার সাথে যদি আমরা উপসর্গ সবার প্রথমে বসে, আমরা জানি উপসর্গ শব্দের শুরুতে বসে, যদি আমরা প্রয়োগ করি, প্রয়োগ কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু আমরা পড়ছিলাম যে উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্বৈতকতা আছে। এইটা প্রয়োগ করলে হয়ে যাবে প্রচ্ছায়া, প্রচ্ছায়া। দেখো এখানে নতুন একটা শব্দের কি করছে, সৃষ্টি করছে, নতুন শব্দ তৈরি করছে। দ্বিতীয়তে আমরা জানবো উপসর্গ হচ্ছে শব্দের কি করে, শব্দের অর্থের সংকোচন করে। উপসর্গের কাজে শব্দের অর্থের সংকোচন করা, সংকোচন করা। কি বললাম, যে হচ্ছে উপসর্গের দ্বিতীয় কাজটি হচ্ছে শব্দের অর্থের সংকোচন করা। যেমন আমরা যদি বলি হচ্ছে রাজি, ঠিক আছে, রাজির পূর্বে যদি একটা আমরা উপসর্গ যোগ করি সেটা হচ্ছে নিম, নিম একটা উপসর্গ, তা হয়ে যাবে নিমরাজি, নিমরাজি। এখানে হচ্ছে এই যে অর্থের, এই অর্থের কি করছে, সংকোচন করছে। তৃতীয় নম্বর আমরা যেটা জানবো সেটা হচ্ছে শব্দের অর্থের সম্প্রসারণ করা, শব্দের অর্থের সম্প্রসারণ করা। কি বললাম, শব্দের অর্থের সম্প্রসারণ করা। যেমন একটা হচ্ছে তাপ একটা শব্দ, তাপ, তার পূর্বে যদি আমরা হচ্ছে উপসর্গ যোগ করি সেটা হচ্ছে প্রতাপ, অর্থাৎ অনেক ক্ষমতাশীল ব্যক্তি বা বলশীল ব্যক্তি। এই তাপ বলতে আমরা কি বলি, বুঝি যে সূর্যের তাপ বা যে কোনো একটা তাপ, তাপ, কিন্তু তার সাথে উপসর্গ যোগ হয়ে প্রতাপ, অর্থাৎ বলবান বা ক্ষমতাশীল ব্যক্তি। অর্থাৎ এখানে শব্দের অর্থের কি সম্প্রসারণ করা হয়েছে, সংকোচন করা হয়নি। এরপরে আমরা জানবো 4 নম্বরটা,
উপসর্গের কাজ মূলত হচ্ছে 5টি, ঠিক আছে, আমরা 3টি জানলাম। এবার আমরা 4 নম্বরে জানবো, সেটা হচ্ছে উপসর্গ শব্দের অর্থের পরিবর্তন করে। শব্দের কি অর্থ পরিবর্তন, শব্দের অর্থের পরিবর্তন করা, শব্দের অর্থের পরিবর্তন করা। কি বললাম যে উপসর্গের কাজ হচ্ছে 4 নম্বর কাজটি হচ্ছে শব্দের অর্থের পরিবর্তন করা। যেমন কথা, কথা একটা হচ্ছে কি শব্দ, তার সাথে যদি আমরা হচ্ছে একটা উপসর্গ যোগ করি, এই কথা একটা শব্দ, তার সাথে একটা উপসর্গ যোগ করছি, সেটা কি হয়ে যাবে উপকথা। এখন উপকথা বলতে কি বোঝাই, উপকথা বলতে আমরা কি বুঝাই, যে হচ্ছে প্রাচীনকাল রূপকথার যে গল্পগুলো বা হচ্ছে কথা হচ্ছে একটা হচ্ছে শব্দ, তার সাথে যোগ করে একটা উপসর্গ যোগ করে হয়েছে উপকথা। কথা বলতে আমরা স্বাভাবিকভাবে কথা বলাকে বুঝি, যখন আমরা উপকথা বলবো তখন হচ্ছে রূপকথার যে গল্প সেগুলোকে বুঝে। অর্থাৎ শব্দের কি উপসর্গ যোগ হয়ে এই কথার হচ্ছে যে ভাষাটা ছিল, কথা বলতে আমরা কি বুঝি, মুখ দিয়ে যা উচ্চারণ করি বা শব্দ হয় যেগুলো, সেগুলোকে আমরা স্বাভাবিকভাবে কথা বলি। কিন্তু যখন আমি উপকথা বললাম তখন সেটা হচ্ছে রূপকথার গল্প, মানে শব্দের অর্থের পরিবর্তন করছে। 5 নম্বরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে শব্দের অর্থের পূর্ণতা সাধন করা। শব্দের অর্থের পূর্ণতা সাধন করা। কি বললাম, শব্দের অর্থের পূর্ণতা সাধন করা। যেমন পুষ্টি, পুষ্টি হচ্ছে একটা উপসর্গ, তার আগে আমরা হচ্ছে একটা পুষ্টি হচ্ছে একটা হচ্ছে শব্দ, তার সাথে আমরা একটা উপসর্গ যোগ করলাম, হয়ে যাবে কি পরিপুষ্টি। পুষ্টি, এই যে এখানে হচ্ছে শব্দের অর্থের পূর্ণতা কি করছে সাধন করছে। পুষ্টি বলতে স্বাভাবিকভাবে আমরা পুষ্টিকে বুঝি, এবং যখন পরিপুষ্টি বলবো তখন শব্দটাকে পূর্ণতা দান করছে, ঠিক আছে। তাহলে উপসর্গের কাজ কয়টি, আমরা উপসর্গের কাজ জানলাম হচ্ছে 5টি। এবার আমরা জানবো হচ্ছে উপসর্গের প্রকারভেদ। কি জানবো আমরা উপসর্গের প্রকারভেদ। উপসর্গের প্রকারভেদ। উপসর্গের প্রকারভেদ আমরা জানি যে হচ্ছে বাংলা ভাষায় উপসর্গ হচ্ছে প্রধান 3 প্রকার। বাংলা ভাষায় উপসর্গ 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। এটা হচ্ছে বাংলা উপসর্গ, দুই নম্বর হচ্ছে তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ, উপসর্গ, একটা হচ্ছে বিদেশি উপসর্গ। কি বললাম যে বাংলা ভাষায় উপসর্গ হচ্ছে কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে বাংলা উপসর্গ, তারপর যে তৎসম বা সংস্কৃত উপসর্গ, একটা হচ্ছে বিদেশি উপসর্গ। আমরা মূলত আজকে হচ্ছে বাংলা উপসর্গ নিয়ে আলোচনা করব। মনে রাখবা কি আলোচনা করব? বাংলা উপসর্গ নিয়ে। বাংলা উপসর্গ হচ্ছে বাংলা ভাষায় যে উপসর্গগুলো রয়েছে সেগুলোকে বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। তো এই যে 21টি উপসর্গ রয়েছে, আমরা একটা চিঠির মাধ্যমে আমরা হচ্ছে এই বাংলা উপসর্গকে মনে রাখার চেষ্টা করব। যে আমরা ধরো কেউ একটা ব্যক্তির নাম, ধরো সেই ব্যক্তির নাম হচ্ছে সুহাস, ঠিক আছে। সেই সুহাস কি করলো? তার চিঠি লিখলো, না সরি, ধরো একটা ব্যক্তির নাম আরমান, সে হচ্ছে সুহাস নামে একটা ব্যক্তিকে চিঠি লিখলো। তাহলে আমরা কি লিখবো? প্রিয় সুহাস, প্রিয় সুহাস। কি বললাম? প্রিয় সুহাস। তারপর বলবে ধরো অজপাড়াগাঁয়ে, আরমানের বাড়ি হচ্ছে অজপাড়াগাঁয়ে, তাহলে হচ্ছে অজপাড়ার বলতে পারি অজপাড়ার, সেই অজপাড়ায় হচ্ছে সুহাস আরমান বাস করে। অজপাড় পাতিমাস্তান
পাতি মাস্তান, কি বললাম, প্রিয় সুহাস, অজপাড়ার পাতিমাস্তান, কুৎসিত, অজপাড়ার পাতিমাস্তান, কুৎসিত অঘারামের সালাম নিবি, কুৎসিত অঘারামের সালাম নিবি। অর্থাৎ এখানে যে আরমান বলতেছে অজপাড়ার পাতিমাস্তান, কুৎসিত অঘারামের সালাম নিবি ভর অনাবৃষ্টিতে। এরপরে হচ্ছে একটা ধরো প্রচুর বৃষ্টি হচ্ছে তার তার এলাকায়, আরমানের এলাকায়, সে বলতেছে ভর অনাবৃষ্টিতে অভাবে আছি, ভর অনাবৃষ্টিতে অভাবে আছি। কি বলতেছে, প্রিয় সুহাস, অজপাড়ার পাতিমাস্তান, কুৎসিত অঘারামের সালাম নিবি ভর অনাবৃষ্টিতে অভাবে আছি। আসার সময়, তারপর বলছে যখন তুই আসবি, মানে আমার বাসায় আসবি, আসার সময় আসার সময় আবডালের 29টি, কি বলছে, আবডালের 29টি, কি, আবডালের 29টি কদবেল আনবি, কদবেল আনবি। শেষ। কি বলছে, প্রিয় সুহাস, অজপাড়ার পাতিমাস্তান, কুৎসিত অঘারামের সালাম নিবি ভর অনাবৃষ্টিতে অভাবে আছি, আসার সময় আবডালের 29টি কদবেল আনবি। এখন দিলাম, এখন কি লেখে আমার চিঠির শেষে জানি, লেখে ইতি। ইতি যে ব্যক্তি পাঠিয়েছে তাকে বলে ইতি কে আরমান, ইতি আরমান। দেখো এই যে পুরো গল্পটি আমরা জানলাম, এই গল্পের ভিতরেই হচ্ছে আমাদের মোট হচ্ছে কিগুলো রয়েছে, উপসর্গগুলো রয়েছে। যেমন চিঠি আরেকবার পড়ি, প্রিয় সুহাস, অজপাড়ার পাতিমাস্তান, কুৎসিত অঘারামের সালাম নিবি ভর অনাবৃষ্টিতে অভাবে আসি, আসার সময় আবডালে 29টি কদবেল আনবি, ইতি আরমান। এই যে পুরো চিঠিটা, এই চিঠিতে আমাদের হচ্ছে পুরো 21টি কি রয়েছে, বাংলা উপসর্গ রয়েছে। যেমন এখানে হচ্ছে সুহাস, সুহাসের 3টি অক্ষরই হচ্ছে উপসর্গ, সু একটি উপসর্গ, সু একটি উপসর্গ, হা একটি উপসর্গ এবং দন্তস্ব একটি উপসর্গ। এরপরে এখানে হচ্ছে অজ, অজপাড়ার হচ্ছে অজ একটি উপসর্গ, পাতি একটি উপসর্গ, কি বললাম, অজ একটি উপসর্গ, পাতি একটি উপসর্গ এবং এই কুদ, কুদ একটি উপসর্গ, অঘা একটি উপসর্গ, রাম একটি উপসর্গ। তারপর হচ্ছে সালামের হচ্ছে শাহ, শাহ হচ্ছে একটা উপসর্গ, নিবির হচ্ছে নি এবং বি, দুটোই হচ্ছে আলাদা উপসর্গ, নি একটা উপসর্গ, বি একটা উপসর্গ। তারপর হচ্ছে এখানে আমরা দেখতেছি ভর, ভর একটা উপসর্গ, অনা একটা উপসর্গ, তারপর হচ্ছে অ একটা উপসর্গ, অ একটা নিজস্ব উপসর্গ। তারপর বলছে আ একটা নিজস্ব উপসর্গ, তারপর আফ, আফ একটা উপসর্গ, উনো একটা উপসর্গ, কদ একটা উপসর্গ। কি বললাম, এগুলো হচ্ছে উপসর্গ, কদ একটা উপসর্গ, তারপর হচ্ছে আন একটা উপসর্গ, এখানে ইতি একটা উপসর্গ, আর একটা উপসর্গ, কি বললাম, আর একটা উপসর্গ। দেখো তো এই পুরো গল্পটার মাঝে আমরা 21টি উপসর্গ পাচ্ছি কিনা। প্রিয় সুহাস, এখানে সুহাসের 3টে অক্ষরে হচ্ছে 3টে উপসর্গ। তারপর বলছে অজ, তাহলে 3টা 4টা, এখানে পাতি 5টা, কুদ 6টা, অগা 7, রাম 8, সা 9, নি 10, বি 11, ভর 12, অনা 13, অ 14, আ 15, আপ 16, উনো 17, কদ 18, আন 19, ইতি 20 আর 21। তার মানে এই যে পুরো যে চিঠিটা, এই চিঠিটার ভিতরে হচ্ছে আমাদের কি রয়েছে, 21টি উপসর্গ রয়েছে। চিঠিটা আবার বলি, প্রিয় সুহাস, অজপাড়ার পাতিমাস্তান, কুৎসিত অঘারামের সালাম নিবি, সালাম নিবি ভর অনাবৃষ্টিতে অভাবে আসি, এটা হচ্ছে আসি, আদি না আবার আসি, আসার সময় আবডালের 29টি কদবেল আনবি, ইতি আরমান। তো আমি হচ্ছে উপসর্গগুলো এখানে লিখে দেওয়ার চেষ্টা করি, বাংলা উপসর্গগুলো। চিঠিটা থাক বাংলা উপসর্গ। বাংলা উপসর্গগুলো হচ্ছে যেমন সু,
উপসর্গ, উপসর্গ, দন্তস্ব উপসর্গ, তারপর হচ্ছে অজ একটি বাংলা উপসর্গ, পাতি একটি বাংলা উপসর্গ, তারপর হচ্ছে বাংলাটি কুদ একটি উপসর্গ, অগা একটি উপসর্গ, রাম একটি উপসর্গ, তারপর হচ্ছে আজ দন্ত চিকিৎসা একটা উপসর্গ, তারপর হচ্ছে নি একটা উপসর্গ, বি একটা উপসর্গ, ভর উপসর্গ, অনা, তারপর অ, আ, তারপর হচ্ছে আফ, উনু, তারপর হচ্ছে কত, কত, তারপর হচ্ছে আন, আন, এটা হচ্ছে ইতি, হচ্ছে আর। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। কি বললাম? বাংলা উপসর্গ হচ্ছে আমরা কয়টা জানলাম? 21টি। এই বাংলা উপসর্গের যে 21টি উপসর্গ রয়েছে, এই উপসর্গগুলো আমরা একটা চিঠির মাধ্যমে জানতে পারছি। চিঠিটা একবার বলে দিই: প্রিয় সুহাস, অজপাড়ার পাতিমাস্তান কুৎসিত অগারামের সালাম নিবি, ভর অনা বৃষ্টিতে অভাবে আসি, আসার সময় আবডালে 29টি কদবের আনবি। ইতি আরমান। যেহেতু আমাদের এডমিশনের সময় কম, 3 মাসে বা 4 মাস আমরা সময় পাই, হিউজ পরিমাণ সিলেবাস। এই সিলেবাসটাকে যদি কভার করতে যাই বা সবগুলো যদি আমরা হচ্ছে মনে রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের টেকনিক বা হচ্ছে ছন্দ বা গল্পের মাধ্যমে আমাদের পড়াগুলো মুখস্থ করতে হবে। তাছাড়া তুমি মুখস্থ রাখতে পারবে না। হ্যাঁ, তারাই পারবে যারা যন্ত্র মানব। আমরা তো যন্ত্র মানব না, আমরা হচ্ছে রক্ত মাংসে করা মানুষ। তাই তোমরা এই টেকনিকটি ফলো করতে পারো এবং এইগুলো খাতায় নোট করে নিতে পারো। তো আজকে এখানেই উপসর্গের ক্লাসটি, বাংলা উপসর্গ পড়াইলাম। এরপরে পড়াবো হচ্ছে আমি হচ্ছে সংস্কৃত বা তৎসম উপসর্গ, আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদ্যা ভবনের সাথে থাকুন। ধন্যবাদ।